সেখানে একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোনো জাতীয় দলের খেলোয়াড়কে দলের টেনে নেওয়া তার রাজনীতি করার জন্য? তারা তো জনগণের জন্যই কাজ করে, দেশের জন্যই ভাবে। সাকিবের সঙ্গে মোরলেস আমাদের যোগাযোগ থাকে, যোগাযোগ ছিল, গত মাসেও ছিল, এই মাসেও হয়েছে। সো এটা ইটস এ প্রসেস। দেশের বাইরে যদি কোনো খেলোয়াড় থাকে তার সম্বন্ধে খোঁজ খবরটা নেওয়া, শরীফুলের সঙ্গেও কথা হয়েছে। সো ইউ ইন টাচ। অ্যাট প্রেজেন্ট আমাদের মেডিকেল কমিটির থেকে আমি এমন কোনো দিক নির্দেশনা পাইনি যেখানে তার চোখের সমস্যার কারণে তাকে দলভুক্ত করা যাবে না। আই হ্যাভ নো মেসেজ অ্যাবাউট সাকিব আল হাসান। তো বিশ্বের যেখানে তাকে স্বীকার করছে ইজ ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার, আপনি যদি গত 25 বছরে ধরেন এই হিসাবেই আনেন তাহলে স্টিল হি স্ট্যান্ডস দেয়ার। তো আমি সেই মতামতের সঙ্গে যাচ্ছি। আমি ঠিক আপনি যেটা বললেন আমি শুধু বোলিং হিসেবে ধরবো, সেই দুঃসাহস আমার নাই। উদ্ভূত পরিস্থিতির আলোকে আমাকে এটা আবার রিক্যাপ করতে হয়েছে, এবং এটা শুধু ফোন নয়, ফোনের পাশাপাশি প্রপার ইমেল কমিউনিকেশন হয়েছে তার সঙ্গে। তিনি অ্যাভেলেবেল থাকবেন কি না সেই উত্তরটা জানা, এবং অ্যাভেলেবিলিটির পাশাপাশি প্রত্যেকটা সিরিজের আগে আমাদের যে প্র্যাকটিস সেশন হবে সেই প্র্যাকটিস সেশনগুলোতে তিনি অ্যাভেলেবেল থাকবেন কি না সেটাও আমাদের জানার একটা বিষয় ছিল। এটা একটা সিলেকশন ক্রাইটেরিয়ার একটা প্রসেস হিসাবেই আমরা এটাকে ধরেছি। আমরা এই স্কোয়াড নিয়ে কথা বলি, আমরা আমাদের সুযোগ থাকবে যে তাদের যদি কোনো আক্ষেপ থেকে থাকে I can address to them personally to know what really went wrong, এবং সেখানে যদি মনে হয় যে সেখানে পারফরমেন্স ব্যতি রেখে কোনো কিছু ভুল ভ্রান্তি হয়েছে আমরা সেটাকে সমন্বয় করতেই পারবো। আমি আপনাকে বলেছি যে তিনি 8টা যে টেস্ট ম্যাচ হবে আপ টু যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ করবো ডিসেম্বরে, সবগুলোতে তিনি অ্যাভেলেবেল থাকবেন এবং তিনি নিয়মিতভাবেই প্র্যাকটিস সেশনে আসবেন। হ্যাঁ, এখানে যেন প্র্যাকটিস সেশনে সবারই প্রত্যেকটা খেলোয়াড় বিদেশি কর্মকর্তার নিরাপত্তা একটা ইস্যু থাকে। দ্যাট ইজ ডেফিনেটলি বর্তমান পরিস্থিতির আলোকে সেটাকে তো দেশকে এনশিওর করতে হবে, বিকজ সাকিব আল হাসান ইজ ডেফিনেটলি এ টপ প্লেয়ার বাংলাদেশের। এখানে হয়তো আপনাদের অনেকেই আমাকে ফোন করেছেন, প্রশ্ন করেছেন যে সিলেকশনের ক্ষেত্রে আমরাও সিলেক্টররা ভেবেছি অনেক ইস্যু ছিল, বিকজ তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল বিসাইড প্লেয়ার। তো আমরা সেটা নিয়ে ভেবেছি, বাট তার সিলেকশনটা হচ্ছে তার খেলার মেধার উপরে। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা ইউজুয়ালি করি সেটাই আমরা করেছি, তার মেধার জায়গাটাকেই আমরা সমুন্নত রেখেছি। প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রেই এটা হয়। তো সেটাকে বিবেচনা করি তিনি দলে আছেন, এবং আগামীতেও আমি মনে করি যদি আমরা সিলেকশন প্যানেলে থাকি তো আমরা মেধাটাকেই গুরুত্ব দিব সবসময়। আর যে সংস্কারের ছোঁয়া লেগেছে আমার বিশ্বাস যে নিশ্চয়ই এই ধরনের কিছু প্রসেস ঠিক করা হবে যে কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন কি না। এই কথাটা যেমন কালকে হয়তো সোহান বলেছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার এটার সঙ্গে এডিশনালি আমি একটা বার্তা দিতে চাই, একটা বক্তব্য রাখতে চাই। সেটা হচ্ছে যে সংস্কার দুই জায়গায় হতে হবে। একটা খেলোয়াড়ের জন্য যেমন তিনি যোগদান করতে পারবেন কি পারবেন না রাজনৈতিক দলে, জাতীয় দলকে সার্ভ করার সময়, তার পাশাপাশি যে রাজনৈতিক দলগুলোর কনস্টিটিউশন কিংবা সংস্কার নিয়ে কথা বলছে এই ইন্টারিম গভর্নমেন্ট, সেখানে একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোনো জাতীয় দলের খেলোয়াড়কে দলের টেনে নেওয়া তার রাজনীতি করার জন্য? তারা তো জনগণের জন্যই কাজ করে, দেশের জন্যই ভাবে। সো ইটস নট এ ওয়ান ওয়ে ট্রাফিক। ইউ ক্যানট ব্লেম এ প্লেয়ার অনলি, you should blame as well the political parties as well. আমি ভবিষ্যতের ব্যাপারে আমি আমার বক্তব্যটা দিলাম, হয়তো আমার চিন্তা ভাবনাটা আমি একটু শেয়ার করলাম। আপনি ভাবনার কথা বলেছেন, তিনি আমাদের ভাবনায় আছেন, এবং তার ফেরার কথাটা যেহেতু আপনি বলেছেন, তিনি কিন্তু এই টিমের হয়ে এখন পাকিস্তানে অবস্থান করছেন এবং তিনি 2টা লঙ্গার ভার্সন ক্রিকেট অংশগ্রহণ করছেন। এখানে আপনি একসঙ্গে তো মিড লর্ডের তার জায়গা তো নেই। আপনি তাহলে আমাকে একটা কথা বলেন যেখানে আমি কাকে বাদ দিতে পারতাম। এটা আমি আপনাকে প্রশ্ন করলাম। মমিনুল আছে, সাকিব আল হাসান আছে, মুশফিকুর রহিম আছে, লিটন দাস আছে। সো দ্যাট আনফর্চুনেটলি 17 মেম্বার টিম করলে হয়তো তাকে আমি রাখতে পারতাম, বাট আমার মনে হয়েছে যে টিমে রাখার থেকে তিনি যদি এই টিমের হয়ে আরও পরিপক্ক হন তাহলে যে কোনো সময় তিনি আরেকজন খেলোয়াড়কে রিপ্লেস করতে পারবেন। এটা আপনি সিওকে জিজ্ঞেস করলে উনি আরও ভালো বলতে পারবেন, বাট আমি জানি যে এটা বর্তমানের
স্পোর্টস মিনিস্ট্রি এই ব্যাপারে অবহিত আছেন এবং তাদের থেকে নিশ্চয়ই আমাদের প্রধান নির্বাহী কোনো দিক নির্দেশনা পেয়েছেন। এটার একটা গাইডলাইন আসা উচিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ফেডারেশন কিংবা বোর্ড থেকে। আমি মনে করি যে সেই ক্রাইটেরিয়ায় আপনি যদি খেলাও থাকে, আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, দ্যাট বিকামস এ ইস্যু। সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে হয় ভালো হয়। তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়। মানে এই রাস্তাটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। ইফ ইউ আর ন্যাশনাল অ্যাসেট, আপনার পিছনে অনেক ইনভেস্টমেন্ট থাকে আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, তারপর অলওয়েজ সাডেন যখন আপনার খেলোয়াড় হিসেবে দেশকে আরও সার্ভিস দেওয়ার সুযোগ আছে, অলওয়েজ সাডেন আপনি যদি মানে কোনো রাজনৈতিক ক্যারিয়ার যদি এমন হয় আপনি বিল্ড আপ করে এসছেন, দ্যাট ইজ ডিফারেন্ট। অলওয়েজ সাডেন আপনার জাস্ট পজিশনের আলোকে যদি আপনি শিফট হয়ে যান সেখানে, আমার মনে হয় সেটা হলে দেশই বঞ্চিত হয় আলটিমেটলি। যারা রাজনীতি করেন তারা তো দেশের জনগণের জন্যই করেন, দেশের জন্যই করেন, দেশের পতাকার জন্যই করেন। সো মাই পয়েন্ট ওয়াজ, তাদেরও যেমন ভাবনার বিষয় আছে যে একটা প্লেয়ারকে যেখানে আরেক জায়গায় খুব ভালো সার্ভ করছে তাকে আপনি নেবেন কিনা, না উচিত কিনা, ঠিক একইভাবে একটা খেলোয়াড়কেও তার প্রায়োরিটি সেট করা উচিত। মানুষ ভুল করে, আবার তার শুধরানোর সুযোগ আছে। আমি মনে করি যে সাকিব আল হাসান কিংবা অন্য খেলোয়াড় যে কোনো খেলোয়াড়ই হোক, তিনি যদি কোনো ভুল করে থাকেন তার পথ চলার মধ্যে, আমার মনে হয় তাকে তার নিজেরই একসময় বোঝার সুযোগ হবে তিনি কোথায় ভুল করেছেন এবং সঠিক ট্র্যাকে তিনি আবার নিজেকে নিয়ে আসতে পারবেন। আর সোশ্যাল মিডিয়ার কথা আপনি বলেছেন, সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট তো থাকেই। সেই ইম্প্যাক্টের সময় আমি তো আর খেলোয়াড় না, আমার ক্যারেক্টারটাকে আমার সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে আমরা যে ন্যাশনাল প্যানেল আমরা আছি তাদেরকে দেখাতে হবে। আমাদের তো একটা ছক আছে, ছকের মধ্যে থেকে আমাদেরকে হিসাব করতে হবে। এখন কে কত বড় স্ট্যাটাস, যদি কেউ অনেক বেশি একটা স্ট্যাটাসও দিয়ে থাকতো, আমি সেটি কি ক্রাইটেরিয়া হইতো তার সিলেকশনের জন্য? সার্টেনলি নট। তার এক্ষেত্রে তার মেধাটা, ক্রিকেটীয় মেধাটাই সবচেয়ে আগে থাকতো। চ্যালেঞ্জ হচ্ছে ভালো খেলা। টেস্ট আপনি একটা ডিপার্টমেন্টে ভালো করে জিততে পারবেন না। সো দ্যাট আপনার ব্যাটিং বোলিং দুই জায়গাতেই আমরা যথেষ্ট ভারসাম্য রাখার চেষ্টা করেছি। এখানে অপশনস অনেক আছে। সো দ্যাট অ্যাজ ওয়েল ক্যাচিং ইজ অলসো ইম্পর্টেন্ট। আমাদের দেখেছি স্লিপস ক্যাচিংয়ে স্টিল আমরা ইমপ্রুভ করলেও আরও ইমপ্রুভ করার সুযোগ আছে। সে মানে নতুন বলে সেই জায়গাগুলোতেই যায়, নতুন বলে আমাদের একটা আলাদা স্ট্রেংথ আছে। বাট রাওয়ালপিন্ডি ইজ বিট ফ্ল্যাট উইকেট, এখান থেকে ফলাফল বের করে আনাটা অনেক সময় কঠিন হয়। বাট ডিপেন্ড করে যে কোনো একটা পক্ষ যদি খারাপ ব্যাটিং করে তাহলে সেখান থেকেও ফলাফল আসতে পারে। তো আই বিলিভ যে জায়গা দিয়ে আমরা আমাদের টেস্ট ম্যাচটা শুরু করছি, রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে, আমাদের ব্যাটসম্যানদের যে ব্যাটিংয়ের কিছুটা ঘাটতি ছিল, মানে আউট অফ ফর্ম ছিল, আস্থার কিছুটা অভাব ছিল, সেগুলো একটা রিকভার করার একটা সুযোগ আছে এই টেস্টের মাধ্যমে। তবে ভুলে গেলে চলবে না, পাকিস্তানের বোলিং অ্যাটাকটা যদি তাদের দিকে তাকান, দলের দিকে যথেষ্ট শক্তিশালী। তো আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ই চেষ্টা করবে যে একটা ভালো শুরু করার জন্য, এবং এই সাবকন্টিনেন্টে খেলা এটা আমি মনে করি একটা অ্যাডভান্টেজ আমাদের দলের জন্য। কন্ডিশন, উইকেট মোটামুটি কাছাকাছি। তো সেই প্রচেষ্টাটা দেখার বিষয় যে আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের পারফরমেন্সের মধ্যে দিয়ে কতটুকু বেরো আসে। আমি শিওর যে তারা দে আর ভেরি কিন টু পারফর্ম ডেফিনেটলি। আপনি তো টেস্ট টিমের বাইরে প্রশ্ন করে ফেললেন এটা। সো দ্যাট আমি কি ছেড়ে দিব প্রশ্নটা, বলটাকে খেলবো না খেলবো না? তো এটা আসলে আগে যা ছিল সেটা ছিল, আমরা জানতাম যে প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে তামিম ইকবালের একটা বৈঠক হবে, বৈঠক হওয়ার পরে এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কাজটা শুরু করতে পারবো। তবে আমার মনে হয় যে যেহেতু অনেক কিছুই বদলে যাচ্ছে, সো দ্যাট সেই আলোকে নিশ্চয়ই তামিম ইকবালের অ্যাটলিস্ট মতামতটা তো তার সঙ্গে কথা বলে আমার জানার ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তিনি আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন জাতীয় দলের টেস্ট ম্যাচে আবার খেলতে যান। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা তাকে দলভুক্ত করেছি। আপনি দেখবেন যে 15 জন জায়গায় 16 জন দল ঘোষণা করেছি আমরা, এবং এই টিমে সাইফুদ্দিনের পরিবর্তে আমরা কোনো খেলোয়াড় আর সংযোজন করিনি। সো দ্যাট এখান থেকে আমরা তাসকিন আহমেদকে সেকেন্ড 4 দিনের যে খেলাটা থাকবে এই টিমের, তার জন্য অ্যাভেলেবল করে দিব। সেখানে পাকিস্তানে তিনি এই টিমের হয়ে প্রথম 4 দিনের খেলা খেলবেন, এবং সেখানে তার যদি কোনো ধরনের ফিটনেস ঘাটতি না হয় তাহলে ইনশাল্লাহ তিনি হয়তো অ্যাভেলেবল থাকবেন ফর সিলেকশন বাংলাদেশের সেকেন্ড টেস্ট ম্যাচের জন্য পাকিস্তানের বিপক্ষে।